সুপ্রিয় দর্শক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। হঠাৎ করে খবর পেলাম সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি পুলিশ উঠিয়ে নিয়ে গিয়েছে এবং তাকে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে। মাত্র কয়েকজন লোক নিরপেক্ষভাবে দেশের জন্য কথা বলে, তার মধ্যে একজন হচ্ছে আনিস আলমগীর, এবং উনি সত্য কথা বলেন, উচিত কথা বলেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, কারণ ওনার ফ্যামিলি হতে শুরু করে ওনাদের মুক্তিযুদ্ধ ফ্যামিলি, এবং সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষে কয়েকজন মানুষ শুধু কথা বলেন। মাত্র কয়েকজন মানুষ, তাদের কথাই কি এই ইউনূস পিচাস নিতে পারছে না? তাহলে শেখ হাসিনার সময় এই যে এত এত সাংবাদিক আজকে যারা কথা বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে, তারা যে ব্যাপকভাবে কথা বলেছেন, কই শেখ হাসিনা তো তাদেরকে গ্রেপ্তার করে রাখে নাই, দিনের পর দিন অ্যারেস্ট করে রাখে নাই, এইভাবে হয়রানি করে নাই। তাহলে আনিস আলমগীরকে কেন আজকে গ্রেপ্তার হলো? ইউনূস কি এতটুকু জিনিস সহ্য করতে পারছে না? আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মানবাধিকার কর্মী এবং অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ ফরিদ। ফরিদ ভাই, আপনাকে স্বাগতম। আমরা আগে আনিস আলমগীর ভাইয়ের দু একটা কথা একটু শুনে আসি, তারপর আমরা এই বিশ্লেষণে যাব, আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো। আমি যখনই লিখতাম তখন আওয়ামী লীগের লোকজন আমাকে ট্যাগ দিত যে লালবদর, এই ইউনূসের দালাল, হাবিজাবি যেভাবে পারে। এরপরে আমাকে ট্যাগ দেওয়া শুরু করলো স্বৈরাচারের দোসর, কালচারাল ফ্যাসিস্ট। সাংবাদিকদের প্রশ্ন আমরা ফরিদ ভাই, আপনি শুনলেন যে এই লোকটাকে নানান ভাবে ট্যাগ দেওয়া হচ্ছে বা ট্যাগ দেওয়া হয়, উনি বলতেছেন কারণ হচ্ছে যে যেহেতু উনি উচিত কথা বলেন, এবং ওনাকে সত্য কথা হলো যে উনি যে কথাগুলো বলতে চান সেগুলো হচ্ছে যে উনি উচিত কথা বলেন, যার জন্য নাকি শেখ হাসিনার সময় অনেকে তাকে লালবদর বলেছে, আবার এখন আসার পরে তাকে শেখ হাসিনার ফেসিস বলতেছে। তো উচিত কথা কি বলা যাবে না? আর তাহলে যদি উচিত কথা না বলা যায়, তাহলে ওই টিভি মিডিয়াগুলো ওনাদেরকে ডাকে কেন? প্রত্যেকটা টিভি মিডিয়াই তো জামাত শিবির বা ইউনূসের দখলে, তাহলে ওনাকে ডাকে কেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে যে সকল দর্শক আমাদের দেখবেন তাদের অগ্রিম শুভেচ্ছা। আসলে তারা ভয় পেয়ে গেছে। এই আনিস আলমগীর কিন্তু আসলে লালবদরও ছিল, মানে আওয়ামী লীগের সরকার পতনের তিনি আন্দোলনকে তিনি সমর্থন করেছেন। কিন্তু এখন তাকে আমরা কি দেখতেছি? এখন তাকে আমরা দেখতেছি অন্য রূপে। তিনি যখন সরকারের সমালোচনা করলেন, তাতে তাকে তিনি যখন এই ইউনূস সরকারের সমালোচনা করলেন, এটা আর তারা নিতে পারতেছে না। এরা কিভাবে নিবে? কারণ এরা হচ্ছে চরম ফ্যাসিস্ট। এই বর্তমান ইউনূস এশিয়া মহাদেশের, মানে উত্তর কোরিয়ার পরে আর চীনের, উত্তর কোরিয়ার পরে আর ইরানের পরে যে ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্ট হচ্ছে এই ডক্টর ইউনূস। সে তো কোনো কিছুই মানতে রাজি না। তার বিরুদ্ধে সে উপরে বলবে যে আমার বিরুদ্ধে আলোচনা করো, সমালোচনা করো, পরের দিনই দেখবেন আপনি গ্রেপ্তার। মানে ডক্টর আনিস আলমগীর, এই সাংবাদিক আনিস আলমগীর কিন্তু তার পক্ষের। আপনি দেখেছেন এর আগে লতিফ সিদ্দিকী, পান্না ভাই, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল, তাদের হাজত বাস করে তারপরে মুক্তি দেওয়া হয়েছে আপাতত। এছাড়া আরেকজন ডাক্তার, আরেকজন ডক্টর আইনের অধ্যাপক, তাকে তো এখনো গ্রেপ্তার করে রাখা হয়েছেই। তো এই যে আমাদের দেশের অবস্থা, কার্জন স্যারকে, অধ্যাপক কার্জন, ডক্টর ইউনূস তার উপরে খেপা কেন? কারণ আনিস আলমগীর মুখের উপরে বলেছে স্বাধীনতা বিরোধীদের গলা চেপে ধরে। রাজাকার আলবদরেরা তার জ্বালায় কথা বলতে পারে না। পুরো মিডিয়া এখন রাজাকার আলবদরের দখলে। তার মধ্যে দুই একটা সিটে ফোটা আনিস আলমগীর রয়েছে, দুই একটা কলিমুল্লাহ স্যার রয়েছিল, তাই তাদের সহ্য হচ্ছে না। সেই জন্য কলিমুল্লাহ স্যারকে এখনো কেন রাখা হয়েছে? কারণ এরা সরকারের এখন চরিত্র ফাঁস করে দিচ্ছে। এখন এই সরকার হচ্ছে জামাতি সরকার, এই সরকার হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সরকার। এই মুহূর্তে একটা সাংবাদিককেও তারা বরদাস্ত করবে না, এটাই স্বাভাবিক। এরাই কিন্তু একথা বলতো যে আওয়ামী লীগ সরকার নাকি ফ্যাসিস্ট, কথা বলতে দেয় না, আওয়ামী লীগ সরকার মিডিয়া কু করে রেখেছে। এখন কি করে রেখেছে? এখন মিডিয়ার তো গু বানায় ফেলছে। এখন পুরো মিডিয়াকে তারা গু বানায় ফেলছে, বুঝতে পারছেন? এরা যা করছে, এরা যা করতেছে, ভবিষ্যতে যখন, তবে এটা কাজ ভালো হয়েছে। 5ই আগস্ট না আসলে আমরা রাজাকার আলবদরদের চিনতে পারতাম না, আমরা তথাকথিত বুদ্ধিজীবীদেরও চিনতে পারতাম না, তথাকথিত কিছু বদমাইশদের চিনতে পারতাম না। চিঙ্কু বাম বলেন, টিঙ্কু বাম বলেন, মিঙ্কু বাম বলেন, মানবাধিকার করে চিনতে পারতাম না। আগামীতে যদি কোনো টিভি চ্যানেলে একটাও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা কথা বলতে না দেওয়া হয়, মানে স্বাধীনতা বিরোধীদের কথা বলতে না দেওয়া হয়, তখন আর তারা আমাদের বলতে পারবে না যে গণতন্ত্রের ক্ষত্রে মেয়ে, বাক স্বাধীনতার ক্ষত্রে মেয়ে। এরাই কিন্তু আবার বলে যে বাকশাল 4টা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল।
এরা তো 4 জন ব্যক্তিকেও রাখে নাই কথা বলার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে। সর্বশেষ সবেধন নীলমণি ছিল কলিমুল্লাহ স্যার, তাকেও গ্রেপ্তার করেছে। তারপর আরেকটা সবেধন নীলমণি ছিল আনিস আলমগীর, তাকেও আর সহ্য করতে পারতেছে না, আরেকজনকে ধরবে। আমি সাংবাদিকের নামটা ভুলে গেছি, আরেকটা আছে, কি যেন নাম তার, ওই যে ওই দিন মাসুদ কামাল। জামাতের সাথে যিনি বলেছিলেন যে রাজাকারদের তো কি যেন পি দিয়ে বলছিল এটা মারা দরকার, সেই সাংবাদিককে ওরা গ্রেপ্তার করবে, আপনি দেখবেন ওনাকেও গ্রেপ্তার করবে। আনিস আলমগীরকেই তারা সহ্য করতে পারে না, ওনাকে তারাও করতে পারবে না। এরা কোনোভাবেই এরা সমালোচনা নিতে পারবে না, কারণ এরা হচ্ছে চরম ফ্যাসিস্ট। একই সাথে তারা স্বাধীনতা বিরোধী, একই সাথে তারা স্বেচ্ছাচার এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট, একই সাথে তারা মৌলবাদী। তো এতগুলো গুণ যার আছে, সে তো তার বক্তব্যের বিরুদ্ধে, তার মতের বিরুদ্ধে একটা মানুষকেও জেলের বাইরে রাখবে না, এটাই স্বাভাবিক। ইরানের মতো তারা সব অ্যারেস্ট করবে, এটাই স্বাভাবিক, প্রয়োজন হত্যা করবে। কিন্তু মানে এত বাংলাদেশে এই জামাত শিবির এদের ভিতরে কতটা নৃশংসতা, হিংসা, প্রতিহিংসা মানুষকে, মানে এরা এরা এতটা নোংরা, এতটা জঘন্য এদের মন মানসিকতা। আপনি চিন্তা করেন, যদি গণতন্ত্রে তারা বিশ্বাস করে তাহলে এইভাবে মানুষকে টুটি চেপে ধরে। আমরা একটু এরা তো এই গণতন্ত্রে উদ্ভাবনের, বিশ্বাস করে না, আপনি কেন আশা করেন? এই না স্বাধীনতা আমি আমি বিরোধীরা জি, জি, বলেন। আমি বিশ্বাস করি না, আমি আপনার সাথে একমত। কিন্তু জি, মানুষ জি। তো কিছু জায়গাতে ভুল ভ্রান্তিতে পড়ে তাদেরকে কিছু জায়গায় বিশ্বাস করার চেষ্টা করছিল। না, মানে এরা করবে। এই এত এত কিছু বলার পরে, আমরা দিনের পর দিন উদাহরণ দেওয়ার পরে মানুষকে বুঝাতে কেন পারছি না যে জামাত শিবির হচ্ছে একটা মুনাফিকের জাত, জঘন্য জাত এবং বিস্ট এবং সান অফ বিস্ট। এবং জি। এদের ভিতরে এরা এতটা নোংরা মানসিকতা বিলংস করে যে এদের বিরুদ্ধে সামান্যতম খারাপ কথা, সামান্যতম বিরোধীদের কথা এরা শুনতে পারে না। এই জন্য জনগণ বুঝে বলতেছিলাম। গেছে, জনগণ বুঝে গেছে এবং এদের বিরুদ্ধে প্রতিরোধ করবে, সেই সময় এসে গেছে। আর আপনি যেটা বললেন, এই মুহূর্তে সরাসরি সেনাবাহিনী এদের সহযোগিতা করতেছে। সরাসরি কিছু বিদেশি শক্তি, এদের প্রভু শক্তি এদের পক্ষে আছে। তাই জনগণ এই মুহূর্তে আপাতত নীরব রয়েছে। কিছুদিনের মধ্যেই দেখবেন এদের কি পরিণতি হয়। কারণ আপনি বাক স্বাধীনতা আপনি টুটি চেপে ধরবেন মানুষের, এটা মেনে নেবে না। এটা মেনে নিবে না। মানুষ এখন বুঝতে পেরেছে অর্থনীতি যেমন ধ্বংস করেছে, রাজনীতি ধ্বংস করেছে, তেমনি বাংলাদেশের বাক স্বাধীনতা, গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে। এটা এখন দিনে দিনে স্পষ্ট হয়ে আসছে। খুব শীঘ্রই বাংলাদেশে এই জামাতেরা, হেফাজতেরা, চরমনায় পীরেরা, এরা তো আর কোনোদিন, এদের যদি টিভিতে কথা বলতে না দেওয়া হয়, আর তো বলতে পারবে না যে আমাদের কেন কথা বলতে দেওয়া হয় না। এই সুযোগ তো আর দেওয়া হবে না তাদের। এই সুযোগ তারা না আর না, আগামীতে তো টিভিতে না, আবার টিভিতে না, টিভি তো না, রাজপথ না, কোথাও কথা বলতে দেওয়া যাবে না। রাইট, এরা কথা হ্যাঁ, বলতে এটা পারবে হলো মূল কথা। না। এখন বরং এগুলো আমরা একটু আমাদের ফরিদ কাছে ভাই দেখে আসি ওনাকে, জি, হ্যাঁ, কিভাবে অ্যারেস্ট করলো। এই প্রথম আলোর রিপোর্টটা আমরা একটু দেখে আসি, উনি কোথা থেকে অ্যারেস্ট করছে সেই বিষয়টা দেখি। সাংবাদিক আনিস আলমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আনিস আলমগীর প্রথম আলোকে বলেন, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে নিয়ে আসা হয়েছে। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন। আজ রোববার রাতে 8:30 কিছুক্ষণ পরে আনিস আলমকে মুঠোফোনে কল করা হলে তিনি ডিবি কার্যালয় থেকে প্রথম আলোকে কথা বলেন। তিনি বলেন সন্ধ্যা 7টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয়, 8টার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছান, তখন থেকে তারা অপেক্ষায় রয়েছেন। এই যে দেখেন, মানে জিম থেকে ধরে নিয়ে গেছে এবং তারা, মানে যদি উনি খবর না দিতে পারতো, ওনাকে গুম করে ফেলতো না কি করে ফেলতো সেটাও কিন্তু জানতো না দেশের লোক। যাই হোক, জেনে ফেলছে। এখন এই যে ইউনূসের এই নির্যাতন, এবং আমরা যেটা জানি যে নির্বাচনী তফসিল ঘোষণা করলে এই সরকারের কিন্তু কোনো পারফরমেন্স থাকে না বেসিক্যালি, রুটিন কাজ ছাড়া। তাহলে ওনারা এই যে এখনো যে প্রতিপক্ষকে নিষ্প্রেরণ করার জন্য যে স্টিম রোলার চালাচ্ছে, এই যে ফ্যাসিজম চালাচ্ছে, এই ফ্যাসিজম আমাদেরকে আর কতদিন দেখতে হবে? এদেরকে যতক্ষণ উৎখাত না করব আমরা, ততক্ষণ তো দেখতেই হবে। এবং এরা খুব শীঘ্রই এরা উৎখাত হবে। বাংলাদেশের জনগণ এখন বুঝতে পেরেছে, সাংবাদিকেরা বুঝতে পেরেছে। আর যারা এর পক্ষে, তারা তো স্বাধীনতা বিরোধী, তাদের বিষয় আলাদা। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে, সংবিধানের পক্ষে, তারা এখন বুঝে গেছে যে কোনো সময় ঐক্যবদ্ধ হবে এবং এদেরকে এদেরকে সমূলে নির্মূল করতে। এরা বলে না বাংলাদেশ আওয়ামী লীগকে নির্মূল করবে। আগে নির্মূল শব্দ উচ্চারণ করলে আমাদেরকে বলা হতো ফ্যাসিস্ট। এখন তারা বলতে পারবে না, কারণ এই নির্মূল শব্দগুলো তারাই ব্যবহার করেছে। আমরা সেটা আগামীতে দেখা যাক কি হয়। খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে। আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন আপনাকে ফরিদ ভাই বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, তাহলে এই যে বাংলাদেশে সাংবাদিক যারা আসলে সত্য কথা বলতে চায়, উচিত কথা বলতে চায়, মুক্তিযুদ্ধের জি। পক্ষে কথা বলতে চায়, তারা কি টোটালি কথা বন্ধ করে দেওয়া উচিত তাদের এখন? না, না, বন্ধ করবে না। মানুষকে কথা বলা বন্ধ করার ক্ষমতা তাদের নাই। মানুষ কথা বলবে। কতদিন তারা আমাদের মুখের কথা বন্ধ করে রাখবে? কতদিন?
কতদিন পারবে তারা মুখের কথা বন্ধ করে রাখতে? বাংলাদেশের না, আমরা এর আগে দেখলাম সাংবাদিক এই যে পান্না ভাইকে অ্যারেস্ট করলো, কার্জন ভাইকে অ্যারেস্ট করলো, আপনি যেটা বললেন জি, এই কলিমুল্লাহ স্যারকে অ্যারেস্ট করলো, সাংবাদিক এদেরকে গ্রেপ্তার করার মাধ্যমে নিজেদের কবর তারা নিজেরাই করতেছে। এই জামাতি হেফাজতিরা আর এই ইউনূস সরকার নিজেদের কবর নিজেরাই করতেছে। এটা তাদের করতে দেন, তাদের পাপের প্রায়শ্চিত্ত তাদের ভোগ করতে হবে। তারা খুব শীঘ্রই এরা ভোগ করবে, কেউ ফিরাইতে পারবে না। বাংলাদেশের মানুষকে আপনি যত বোকা মনে করেন, বাংলাদেশের মানুষ কিন্তু তত বোকা নয়, তারা প্রতিরোধ করবে। হ্যাঁ, তার কিছু নমুনা কিন্তু আমরা দেখতেছি। এই যে দেখেন জি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় জি, এই যে ছেলেরা যে ঘৃণা স্তম্ভ, রাজাকারদের জন্য ঘৃণা স্তম্ভ তৈরি করলো, এবং আপনি আরো দেখলেন যে এই জগন্নাথ হলে জি, ইয়েদের বিরুদ্ধে আপনার ছবি অঙ্কন করছে, কিন্তু প্রশাসন কিন্তু ঠিকই আবার তার সেই ছবি মুছে দিয়েছে। এই রাজাকারদের গোলাম আজমের এই যে আজমির ছেলে, তো গোলাম আজমের পোলা আজমি তো এখন ক্ষমতাধর, সেই জি, ক্ষমতাধরের কারণে এই ছবি তাদেরকে ফোন করে বলছে যে আমার বাপের ছবি মুছ, হুম, এবং উপাচার্য মুছে ফেললো। এবং আমি সবচেয়ে আশান্বিত হচ্ছি যে এই যে ঘৃণা স্তম্ভ করে যে সারা আমি লোকজনকে দেখেছি যে সারা দিয়েছে, সেটা কিন্তু ব্যাপক, এবং সবাই কিন্তু ব্যাপক উৎসাহে সেই 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 ঘৃণা স্তম্ভে জুতা মারতে গিয়েছে, যেটা আমাদের কাছে অত্যন্ত একটা ভালো কাজ। বা আমি যেটা মনে করি যে এই মুহূর্তে এই ছাত্রদের ভিতরে এই যে জাগরণ, এটা একটা পজিটিভ চেতনা, এবং আমি এই গণচেতনা, মানুষের ভিতরে যে একটা চেতনা জেগে উঠছে, সেটারই কিন্তু একটা বহিঃপ্রকাশ আমরা দেখছি। হ্যাঁ মারে নাই তো পাইছি তো অনেকগুলো জুতা করছি কিন্তু একটা লাগছে। আরো ঘটবে, দেখলেন এরা ব্যাপক উৎসাহে কিন্তু জোতা নিক্ষেপ চলছে। আরো ঘটবে, আরো ঘটবে। কোনোভাবেই এরা যত অজুহাত দেখায়, কোনো ওয়াজ মাহফিল, কোনো দোয়া তদবির, কোনো সামরিক বাহিনী এই ঘৃণাকে ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের জনগণ এদের ক্ষমা করবেন, এদের মনে রেখেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমার আস্থা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি। আমি জানি যে এরা একদিন জেগে উঠবে, এবং অলরেডি জেগে ওঠার তার নমুনা তো দেখতেই পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ঘৃণা হ্যাঁ, স্তম্ভ, এইভাবেই শুরু হবে। আর্মিকে শুধু ব্যারাকে ফিরে যেতে দেন না। ও গোলাম আজমের পোলা, গোলাম আজমের তো উপরে কেবল ছবিতে তো কেবল মানুষ জুতা মেরেছে, কয়দিন পরে গোলাম আজমের কবরে গিয়ে মানুষ কুত্তা দিয়ে পেশাব করাবে। অপ্রিয় হলেও সত্য, খারাপ শোনা গেলে এটা ঘটাবে মানুষ। ঘৃণারেরা দেখছে এটা কি, কোনোভাবেই ঠেকাইতে পারবে না। এই গোলাম আজমের প্রতি ঘৃণা, রাজাকার আল বদর আল শামস মুসলিম লীগ, নেজামে ইসলাম, জামাত ইসলামের প্রতি যে ঘৃণা, চরমোনাই পীরের প্রতি যে চরমোনাই পীর, সরসিনা পীরের প্রতি যে মানুষের ঘৃণা, এই ঘৃণা কোনোদিনই কমাইতে পারবে না। যতই রাজনীতি তারা করুক, যতই তারা ইসলামকে টেনে আনুক, যতই তারা পাকিস্তানি শক্তি আইএসআইকে টেনে আনুক, এই ঘৃণা থেকে তার প্রমাণ আপনি পেতে যাচ্ছেন। আওয়ামী লীগ তো ক্ষমতায় আসে নাই, এখনই মানুষ জুতা মারতেছে তাদের ছবিতে, এদের ছবি পাড়াইতেছে। তাহলে আওয়ামী লীগ যখন মুক্তিযুদ্ধের পক্ষের দল শক্তি ক্ষমতায় আসবে, তখন এদের পরিণতি কি হবে? বললাম তো, গোলাম আজম, সাইদি, নিজামি, কামারুজ্জামান, এদের কবরে মানুষ কুত্তা দেবে সব করাবে, এত ঘৃণা করবে এদের। এদের এগুলো করতে দেন, এরা যত মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, আগামীতে এদের প্রতি মানুষের আক্রোশটা তত বাড়বে, এবং সেটা তো আপনি নমুনা আপনি দেখাচ্ছেন। জি, জি, ধন্যবাদ ফরিদ ভাই। আমি আশা করি এই আনিস আলমগীরের গ্রেপ্তারের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ বাংলাদেশের মানুষ করবে, প্রয়োজনে রাজপথে নেমে আসবে, এবং এই রাজাকারদের প্রতি ঘৃণা আগামী 16 ডিসেম্বর পর্যন্ত আমি মনে করি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, ঢাকা শহরের প্রতিটি ঘরে ঘরে এই জামাত এই ছবি রেখে সেখানে থুতু মারার একটা প্রকল্প করা উচিত, যার যার অবস্থান থেকে, এবং সেইগুলো করে তার ছাদে পারুক, রাস্তায় পারুক, গলিতে পারুক, যেখানে পারে সেখানে করবে, সেখানে করে সেই ছবিগুলো ফেসবুকে জানি সবাই ছড়িয়ে দেয়। এটা একটা প্রতিবাদের আন্দোলন হতে পারে, এবং ইউনূসের সাথে সাথে ইউনূসের কুশপুত্তলিকায় ইউনূসের ছবি রেখে সেটার বিরুদ্ধে জোতা নিক্ষেপ এবং থুতু নিক্ষেপ, এটা হতে পারে চরম প্রতিবাদ। এবং আগামী 2 দিন আমি মনে করি বাংলাদেশের মানুষের এরকম একটা প্রতিবাদ করা সবচেয়ে আকর্ষণীয় হবে এবং ক্রিয়েটিভ হবে বলে আমি মনে করি। ফরিদ ভাই কি বলেন? জি, আমি আপনার সাথে সংহতি প্রকাশ করতেছি, এবং যারা এই যে ঘৃণা স্তম্ভে জুতা মারতেছে তাদের সাথে সংহতি প্রকাশ করলাম। ধন্যবাদ ফরিদ ভাই। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আশা করি আপনারাও এই প্রতিবাদে সামিল হবেন এবং সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করে সেইটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।